যারা অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন তাদেরকে শেষ পর্যন্ত পালিয়ে 52 বছর আমরা সংবিধান নিয়ে কথা বলতে পারিনি। ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি, তাদের তো কথা বলার অধিকার। বাংলাদেশে এক ব্যক্তির শাসন তৈরির পথ তৈরি করা, বাংলাদেশের সংবিধানকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে। আমি আশাবাদী এই কারণে, গত 16 বছরের তিক্ত অভিজ্ঞতা, প্রাণঘাতী অভিজ্ঞতা, কি মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেলাম। তা আমরা কি শিখি নাই? আমরা নিশ্চয়ই শিখেছি। রাজনৈতিক দল শিখেছে, সিভিল সোসাইটি শিখেছে। তাহলে এরকম একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে তারা কেন প্রতিবন্ধক হবেন? তারাও তো চান যাতে আজকে যারা রাজনীতিতে আছেন তারা তো বিরোধী দলেই ছিলেন এই 5ই আগস্ট পর্যন্ত। কি নিপীড়ন, কি নির্যাতনের মধ্য দিয়ে তারা গেছেন তারা জানেন না? আমার চেয়ে বেশি জানেন তারা, কারণ তারা এটা বেয়ার করেছে, তারা এটা শিকার হয়েছে, তাই তো। তাহলে এটা বন্ধ করার পথ তো তারাই খুঁজবেন আগে। কারণ হচ্ছে ভবিষ্যতে আবার তো তাদের ওই জায়গায় যেতে হবে। সবাই তো অনন্তকাল ক্ষমতায় থাকেন না। যারা ওই সব স্বপ্ন দেখেন তাদের জন্য কি হয় আমরা তো 5ই আগস্ট দেখেছি। যারা অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন তাদেরকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আলোচনা তো হবেই, আলোচনা করার জন্যই তো আমরা প্রস্তাব দিয়েছি। 52 বছর আমরা সংবিধান নিয়ে কথা বলতে পারিনি। আজকে যদি আমি একটু বেশিই বলি, তুই বলার একটা অধিকার আছে না আমার। 52 বছর একটা সংবিধান তৈরি হয়েছে, তারপরে যত সংশোধনী হয়েছে। কেউ জিজ্ঞাসা করেছিল, কাউকে ডেকে জিজ্ঞাসা করেছিল, আসেন আমরা আপনার কথা শুনি। যেটা নিয়ে হয়েছিল সেটা কোনটা? সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী। অধিকাংশ মানুষ বলেছিলেন যে তত্ত্বাবধায়করা বাতিল করবেন না, এক ব্যক্তির ইচ্ছায়। আজকে আমরা সারা দেশ কথা বলতে পারেন, আপনি কথা বলতে পারেন, আমি কথা বলতে পারি, সবাই কথা বলতে পারেন। আসেন আলাপ আলোচনা করি। আমি যে কোনো সমালোচনাকে ইতিবাচক বলে মনে করি। তার মানে হচ্ছে এটা একটা গুরুত্ব বিবেচিত হচ্ছে, আমার প্রস্তাব হিসেবে নয় বা আমাদের কমিশনের প্রস্তাব হিসেবে নয়, বিষয় হিসেবে এটা গুরুত্বপূর্ণ, সেজন্য মানুষ আলোচনায় যুক্ত হচ্ছে। এই যে আপনার আজকে যে বিদ্যমান সংবিধান, এটা কি 72-এর সংবিধান? না, এটা 72-এর সংবিধান নয়। 72-এর সংবিধানের প্রথম পুনর্লিখন ঘটেছে 1975 সালের জানুয়ারি মাসে। শেখ মুজিব যখন 4র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে একদলীয় ব্যবস্থা এবং প্রেসিডেন্সিয়াল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করলেন। এর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে 72-এর সংবিধান সবচেয়ে আগে লঙ্ঘিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। যারা এখন বলেন যে 72-এর সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে, তাদের কাছে আমার খুব বিনীত অনুরোধ, 75-এর 4র্থ সংশোধনী কি 72-এর সংবিধানের লঙ্ঘন নয়? আবার দেখেন পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে তো তাই হয়েছে। আপনি যেই সমস্ত ব্যবস্থা বদলে দিচ্ছেন, জনগণের কোনো অংশগ্রহণ নাই, নির্বাচনের আগে কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই, সংবিধান সংশোধনের পরে কোনো গণভোট হচ্ছে না। ফলে ছাত্রদের বক্তব্য বলছেন তো, ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি, তাদের তো কথা বলার অধিকার আছে, তারা বলবেন, তাদের পরামর্শ তারা বলবেন। তবে এটা হচ্ছে বাস্তবতা যে বাংলাদেশের বিদ্যমান সংবিধান, আমি মনে করি বাংলাদেশে এক ব্যক্তির শাসন তৈরির পথ তৈরি করেছে। অন্যথায় এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যেত না। বাংলাদেশের সংবিধানকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। 16 বছর আমরা তো তার হাড়ে মাংসে মজ্জায় রক্তে শিরায় আমরা অনুভব করলাম। সংবিধানের মধ্যে দিয়ে তো এই জিনিস তৈরি হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটাই আপত্তিকর। তারপরেও আপনার এসেন্সটা বুঝতে পারি আমি, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে যেটা আমরা কিন্তু আপার হাউসে প্রেসিডেন্টের কাছে যে 5 জনের কথা বলছি, আমরা আশা করছি যে প্রেসিডেন্ট এই বিবেচনাগুলো নেবে। আবার আমরা যেটা রাজনৈতিক দলগুলোরও প্রপোর্শনাল ইসের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি অন্তত 5% যেন সমাজের যারা বঞ্চিত অংশ তাদের কথা। এখন আমরা যদি একটা তালিকা দিই, তাতে করে একটা সমস্যা তৈরি হয় কি জানেন? তালিকাটা এখন তো সকলকে ইনক্লুড করতে পারবো না, তাহলে তো একটা বিশাল তালিকা হবে। আমাদের সেন্সটা হচ্ছে কি, সেন্সটা আমরা বলছি যারা সুবিধা বঞ্চিত, যাদেরকে আমরা
সহজ ভাষায় সংখ্যালঘু বলি জি। তাদের। আমি বারবার দলিতদের, হ্যাঁ যেমন, হ্যাঁ আজকে একটা সংবাদ সম্মেলনও করছে এই বিষয় নিয়ে। হ্যাঁ আমরা কি বলছি, যেমন ধরুন আমাদের যে বিবেচনা তার মধ্যে আপনি যদি শুধু সংখ্যালঘুর বিবেচনা করেন তাহলে কি দাঁড়াবে? এখন সাধারণভাবে আমাদের সংখ্যালঘুর চিন্তাটা কি হয়, খুব রিলিজিয়াস বিবেচনাতে। আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি চাই বাংলাদেশের সংসদের দলিতদের প্রতিনিধিত্ব থাকুক। এই সমাজে তাদের একটা স্টেক আছে, তাই না? তো তাহলে এইরকম অসংখ্য মানে সুবিধাবঞ্চিত মানুষ, ফলে তালিকাটার বিবেচনার থেকে এর সুনির্দিষ্টকরণের বদলে আমরা বলছি যে রাষ্ট্রপতি যখন দেবেন তখন, এবং রাজনৈতিক দলগুলো যেন অন্ততপক্ষে 5 জনকে দেন এরকম। তার চেয়েও বড় জিনিস কি জানেন, আমরা তো আশা করি যে ওই যে 300 জন, ওই যে 400 জন নারীদের মধ্যে থাকবে না কেন? নারীদের প্রতিনিধিত্ব বলতে শুধুমাত্র একটি জনগোষ্ঠীর হবে কেন? যে 300 জন সেখানে কেন থাকছে না? এটা তো রাজনৈতিক দলগুলো, আমাদের রাজনৈতিক দলগুলিরই দায়িত্ব হচ্ছে সমাজের এই যে বৈচিত্র্যতাকে রিফ্লেক্ট করা, সেগুলোর প্রতিনিধিত্ব করা। আসেন আমরা বরঞ্চ সেই চাপটা তৈরি করি, রাজনৈতিক সংস্কৃতি বদলানোর কথা বলি। রাজনৈতিক দলগুলিরই তো উচিত যে আমরা যে 400 জনের কথা বলেছি, এই 400 জনের মধ্যে 100 জন নারী প্রতিনিধি, এটা দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে আলোচিত, সবাই চান। তার একটা কারণও আছে, কারণ অতীতে যেভাবে 50 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলো প্রতিনিধিত্বশীল নয়। আমি মনে করি নারীদের জন্য অবমাননাকর পদ্ধতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, বিশেষ করে গত প্র্যাকটিসগুলো যে আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 100 জন, এই 100 জন নারীর মধ্যে সবাইকে কি একটি জাতিগোষ্ঠীর হতে হবে, একটি শ্রেণীর হতে হবে, তা নয়। ফলে সুনির্দিষ্টকরণের চেয়েও বড় গুরুত্বের অ্যাসপিরেশনের দিক থেকে আমাদের সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব থাকবে, সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব থাকবে। আমরা কিন্তু এই জায়গায় এসে দেখুন আমাদের বহুত্ববাদের কথাটা কেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন কিন্তু এগুলো সব চলে আসে। এইগুলি আমরা একটি বহুত্ববাদীর সমাজ, তার যেই মানে ডিভার্সিটিটা আছে সেটা কিন্তু রিফ্লেক্ট করবে, তার আইনে করবে, তার সংসদের মধ্যে করবে, তার মানে নির্বাহী বিভাগের মধ্যে করবে।